ছোট্ট বন্ধুরা, আমি এসে গেছি আর সঙ্গে এনেছি তোমাদের জন্য সুন্দর একটা মিষ্টি গল্প। শান্তশিষ্ট নির্ঝঞ্ঝাট গ্রাম হলো মুকুন্দপুর। এই মুকুন্দপুর গ্রামের এক কোণে বাস করে হরিদেব বামুন ঠাকুর। তার বউ রোজ সন্ধেবেলায় তুলসী মঞ্চে পুজো করে। তা একদিন কি হলো জানো? বামুন ঠাকুরের বাড়িতে একে একে প্রায় সবাই ভূতের ভয়ে মারা যায়। বামুন ঠাকুরের বাড়ি ক্রমশ জনমানবহীন হয়ে পড়ে। বামুন ঠাকুরের একজন নাতি শুধু বেঁচে থাকে, নাম রমেন। রমেন একটু বোকা সরল স্বভাবের ছেলে। এইভাবে দিনের পর দিন রমেনটা একা একা পড়ে থাকবে, এ আর সহ্য হচ্ছে না। ছেলেটার জন্য একটা কিছু ব্যবস্থা করতেই হবে, বুঝলে? বলি, ও রমেন, বাড়ি আছিস নাকি রে? কোনো তো সারা শব্দ পাচ্ছি না। ও রমেন! এই ভর দুঃখের বেলা এত চিৎকার করছো কেন পিসি? করছি কি আর সাধে রে বাপ, অনেক জ্বালা যন্ত্রণা নিয়ে এই পিসি বেঁচে আছে। তোমার আবার কি হলো? সেই কখন আমার ওই একরত্তি নাতিটা স্কুলে গিয়েছিল, এখনো বাড়ি আসার নাম নেই কোতার। একটু এগিয়ে গিয়ে দেখ না বাপ, আমার নাতিটার কোনো খোঁজ পাস কিনা। না না, এই দুঃখের বেলা আমি কোথাও যেতে পারবো না। তুমি এখন যাও দেখি। তোর কাছে একটু সাহায্য চাইতে এলুম, তাই এইভাবে বললি? ঠিক আছে, আমিও দেখছি তুই কি করে না যাস। যাবি না? হ্যাঁ, যাবি না? দেখ এবার কেমন লাগে। আর মেরো না, আর মেরো না, খুব লাগছে পিসি, খুব লাগছে। আর মেরো না, আর জ্যাঠের বাড়ি মেরো না, খুব লাগছে, খুব লাগছে। ভালো কথা শুনতে ইচ্ছে করলো না, বল? নে এবার ঝেটার বাড়ি খা, দেখ কেমন লাগে। ঠিক আছে, ঠিক আছে, আমি যাচ্ছি পিসি। আমাকে আর মেরো না, আমাকে আর মেরো না। ও বাবা, গায়ে হাত পায়ে ব্যথা করে দিল মেরে মেরে। এভাবে কেউ ঝেড়ার বাড়ি মারে? ও, এই দুঃখের বেলায়। চলো, নাদিকে খুঁজতে যেতে হবে, এখনো কেন আসেনি? যত সব হয়েছে। এই তো পেশিটা বেশ মোটা সোটা আছে, ওটাকেই আজকে মেরে খাবো। ওরে পাজি, তুই তাহলে যাসনি আমার নাতিটাকে আনতে? গাছের আড়ালে দাঁড়িয়ে আমার ঘরে ইট ছুঁড়ে মারছিস? দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। ওরে বাবা, ওরে বাবা, কোথায় আমি ওকে ভয় দেখিয়ে ঘাড় মোটকে ভাবলাম পেট ভরে ভোজন ছাড়বো, তা নয়। এই তো দেখছি আমায় মেরে আধমরা করে দিল। মারবি না, মারবি না বলছি, মারবি না। না, মারবে না, পুজো করবে। নাম বলছি গাছ থেকে, ভেবেছিস কি? হ্যাঁ, নিম গাছের আড়ালে লুকিয়ে
লুকিয়ে থাকলে আমি তোকে দেখতে পাবো না? নাম বলছি এক্ষুনি, নাম। আজ অব্দি আমায় কেউ মারা তো দূরের কথা, একটা বাজে কথা পর্যন্ত বলার সাহস পায়নি। আরে পিসি কিনা আমায় ঝেঁটা মারছে। এই এই পিসি, এই খবরদার বলছি, আমায় মারবি না বলছি, এর ফল কিন্তু ভালো হবে না। কি কি আবার তুই তোকারি শুরু করলি? এত বড় সাহস! দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। এই মোটকা ফটকা মহিলা, দেখবি দেখবি তবে আমাকে মারার কি ফল দেখবি। দাঁড়া দাঁড়া, তোর ঝেঁটা দিয়ে তোকে আজকে মুড়ি ঘন্ট বানাবো। তুই একবার ওই গাছ থেকে নেমে আয়, তারপর দেখাচ্ছি কে কাকে কি ঘন্ট বানায়। ভেবে বল পিসি, নামলে কিন্তু তোরই বিপদ বলে দিলাম। আমায় দেখে আবার মাথা ঘুরে পড়ে যাসনি যেন। কে কোথায় পড়ে আমিও দেখতে চাই। আয় আয় বলছি এক্ষুনি। ওমা, এ তো পুরো আমার বউ নেত্যকালীর মতো দেখতে। ওরে বাবা রে, ওরে বাবা রে, এ কে রে? পালা রে পালা, এখান থেকে পালা, শেষে ভূত হয়েও আমায় আবার মরতে হবে নাকি? ওরে বাবা, ওরে বাবা। ওহ, বড্ড খিদে পেয়েছে। সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি, তার উপর আবার পিসির হাতের মার খেয়ে এখন খিদেটা চঞ্চন করে চাগার দিচ্ছে। যা বাবা, পকেটে তো মাত্র 5 টাকা আছে, কি যে খাই। হ্যাঁ, আরে সামনে তো দেখছি একটা মিষ্টির দোকান। এই এই যা তো খেলা, এই 5 টাকা দিয়ে আমার জন্য মিষ্টি কিনে নিয়ে আয়। কে গো আপনি? হ্যাঁ, এমন কাছে মাঝে মুখ করে দাঁড়িয়ে আছেন। আমি মামদো ভূত। তোমার সে কি? আপনি আমায় দেখে ভয় পেও না গো, ঝ্যাঁটার মারি খেয়ে আমার সব শক্তি বেরিয়ে গেছে। ও সারা শরীরে ব্যথা। আপনিও বুঝি মার খেয়েছেন? তা কে মারলো আপনাকে? কে আর? যার কাছে তুই মার খেয়েছ সেই আমাকে মেরেছে। কোথায় ভাবলাম মোটা সোটা নদর চেহারা, বেশ ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবো, উল্টে আমাকেই মেরে আধমরা করে দিল। ও, আপনি তাহলে এখনো পুরোপুরি মরেননি? না না, মানে এই আমার সঙ্গে রসে কথা করো না বলে দিচ্ছে, ফল ভালো হবে না। এই নাও কাকু তোমার মিষ্টি। মিষ্টি? বাহ বাহ, কতদিন মিষ্টি খাইনি গো। দে 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 দে। না তুমি নেবে না, এটা আমার কাকু খাবে। এই ছোকরা, আমি হলাম মামদো ভূত, বেশি ট্যাঁ করিস না, দেব ঘাড় মোটকে। ভূত? ভূত? ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। এই যে আপনি আমার মিষ্টিটা খেয়ে নিলেন, আমি এখন কি খাবো? খুব খিদে পেয়েছে। খিদে আমারও খুব পেয়েছে। দাঁড়া দাঁড়া, আমার ক্ষমতাটা একবার তোকে দেখাই।
আরে আরে এ কি হচ্ছে? বলি ও পটলা, বলি ও পটলা, ওই দেখ কচুরি বাতাসে ভেসে চলে যাচ্ছে। ও বাবা এ কি ভুতুরে কাণ্ড রে বাবা! কচুরি বাতাসে ভেসে চলে যাচ্ছে। হ্যাঁ, চলে যাচ্ছে। ও বাবা, চলে গেল। যা। বাবা 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 বাবা, কচুরি! কচুরি কতদিন এইসব খাইনি গো। তবে দেখলি তো, চল ওই গাছের তলায় বসে দুজনে মিলে কচুরি খাই। হ্যাঁ, চলুন দুজনে গাছের তলায় বসে বরং কচুরি খাই, চলুন। আচ্ছা মামদো দাদা, আমি না তোমাকে আপনি আর বলতে পারবো না, আমি তোমাকে তুমি করে কথা বলবো। আমায় বলো তো, তুমি ভূত হলে কি করে? আমার মতো তোমারও বুঝি কেউ ছিল না? তোমার এই অবস্থার জন্য আমি তাই বন্ধু, আমার জন্যই আজ তোমার কেউ নেই। ও তাই? তা তুমি কি করেছিলে? আজ থেকে প্রায় 50 বছর আগের ঘটনা। তোমাদের বাড়িতে আমি চাকরের কাজ করতাম, আর সুযোগ পেলেই চাল ডাল এটা ওটা সরিয়ে নিতাম। ওই আর কি স্বভাব দোষ। তাই একদিন গিন্নিমা বুঝতে পেরে গেলেন, আর বাড়ির সবাই মিলে মেরে বের করে দিলেন। এরপর যেখানেই যেতাম সেখানেই আমাকে সবাই চোর চোর বলে তাড়া করত, আর সেই দুঃখে জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলাম। আর সেই থেকে আমি মামদভূত হয়ে এই নিম গাছে আছি। জানো মামদো দাদা, আমার না খুব খুব দুঃখ হচ্ছে তোমার এইসব কথা শুনে। আমিও ছাড়বার পাত্র নই। এক এক করে তোমার বাড়ির সবাইকে হয় ভয় দেখিয়ে, না হয় ঘাড় মোটকে মারতে শুরু করলাম। শেষে একা তুমিই বেঁচে গেলে। ভেবেছিলাম তোমাকেও শেষ করে দেব, কিন্তু তুমি তো এমনিতেই আধমরা, তাই আর তোমাকে প্রাণে মারিনি। কিন্তু তুমি কিছু চিন্তা করো না বন্ধু, আমার জন্য যখন তোমার এই দুর্দশা হয়েছে, তখন আমি আবার তোমার ব্যবস্থা ভালো করে করে দেব, এই আমি তোমায় কথা দিলাম। মামদো দাদা, কিন্তু এবার কোথায় যাবে কিছু ঠিক করেছো? ওই নিম গাছে আমি আর যাচ্ছি না, একটা নতুন আস্তানা খুঁজতে হবে। এখন আপাতত এই গাছটার উপরেই উঠে যায়, কাল না হয় নতুন কোনো জায়গার সন্ধানে বেরোবো। আজকে রাতটা তুমি ওই গাছের তলায় কাটিয়ে দাও। সেই যে ছেলেটা কাল মার খেয়ে বাড়ি ছাড়া হলো, এখনো তো ফিরে এলো না। আমার নাতিটা চলে এলো, কিন্তু ওর তো এখনো দেখা নেই। আহারে, শুধু শুধুই বেচারা আমার কাছে মার খেলো। কোথায় যে গেল অমন বাপ মা মরা ছেলেটা? রমেন, এই রমেন, রমেন, এই রমেন, আরে ওঠো ওঠো, বেলা হয়ে গেল তো। হ্যাঁ মামদো দাদা, চলো চলো, এবার যেতে হবে। ও মামদো দাদা, কিন্তু যাবো কোথায়? এসো, আমার ঘাড়ে বসো, একটা জায়গায় তোমায় নিয়ে যাব। তোমার তোমার ঘাড়ে উঠে বসবো, আর তুমি আমাকে একটা অন্য জায়গায় নিয়ে যাবে? আচ্ছা আচ্ছা, বেশ।
এটা কার বাড়ি গো মামদো দাদা? দেখো দেখো কেমন খাসা বাড়ি। তোমাদের বাড়িতে কাজ করার আগে আমি এই বাড়িতে কাজ করতাম। এই বাড়ির গিন্নিমা আমাকে দিয়ে গরুর মতো খাটাতো। ওর ওপর আমার অনেক দিনের রাগ। এবার তার প্রতিশোধ নেব, কিন্তু তার আগে তোমার থাকার একটা পাকা ব্যবস্থা আমি করে দেব। এসো এসো আমার সঙ্গে। আরে এ তো একটা প্রাসাদ। তুমি কি এখানেও কাজ করতে নাকি মামদো দাদা? না, তবে এই প্রাসাদের রাজার একটা খুব সুন্দর মেয়ে আছে। এখন সে বিবাহযোগ্য। আগে তোমার সঙ্গে তার বিবাহ ব্যবস্থা পাকা করি, তারপর আমার মুক্তি। বিবাহ? বলো কি? কি করে হবে? আমার মতো একটা সাধারণ লোকের সঙ্গে রাজার মেয়ের বিয়ে? কি বলছো তুমি মামদো দাদা? যা বলছি ভেবে চিন্তেই বলছি। শোনো শোনো, আমি ওই মেয়ের ঘাড়ে ভর করব, আর তুমি হবে কবিরাজ মশাই। তুমি গিয়ে মন্ত্র বলবে, আর আমি মেয়েটাকে ছেড়ে বেরিয়ে যাব। রাজা তার একমাত্র মেয়েকে ফিরে পেয়ে তোমার সঙ্গে তার বিয়ে দিয়ে দেবেন। হায় হায় হায়, কি যে হলো হঠাৎ আমার মেয়েটার? কি হলো কিছুই বুঝতে পারছি না। আজ 3 দিন হয়ে গেল কিছু খায়নি, ঘুমোয়নি, একভাবে পাশ ফিরে শুয়ে আছে। কি যে করি এখন? রাজামশাই, একজন কবিরাজ এসেছেন, বলছেন রাজকুমারীকে ভালো করে দেবেন। কতই তো এলো, দেখি ইনি যদি ঠিক করতে পারেন। যাও যাও, গিয়ে নিয়ে এসো। আপনার মেয়েকে ভূতে ধরেছে রাজামশাই। ভূতে ধরেছে? হ্যাঁ, কিন্তু আপনি কিচ্ছু চিন্তা করবেন না রাজামশাই। আমি এর উপযুক্ত ওষুধ জানি, এক্ষুনি ঠিক করে দেব। ছুছু মন্তর ছুছু মন্তর ছুছু মন্তর ছুছু ছুছু মন্তর ছুছু মন্তর ছুছু মন্তর ছুছু। भूत पिशाच सब आ जाओ बाहर, भूत पिशाच सब आ जाओ बाहर, भूत पिशाच सब आ जाओ बाहर। छू छू मंतर छू छू मंतर छू छू मंतर छू। जा এক্ষুনি তুই রাজকন্যাকে ছেড়ে এই চত্বর থেকে বেরিয়ে যাবি, আর কোনোদিন কিন্তু এখানে আসবি না। আপনি 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 যা বলবেন আমি তাই করব হুজুর। ধন্য ধন্য, আপনি ধন্য। এসব কি করছেন? আমাকে আমাকে এইভাবে লজ্জা দেবেন না। আমি একলা মানুষ, সাধারণ একটা মানুষ, যে যেখানে যখন বিপদে পড়ে তার উপকার করি, এই পর্যন্তই। আমার আমার আর একটা বড় উপকার আপনাকে করতে হবে। যদি কিছু মনে না করেন তাহলে বলবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, বলুন না, কি কথা? আপনি এত জ্ঞানী গুণী, আপনার মতন স্বামী পাওয়া যে কোনো মেয়ের ভাগ্যের ব্যাপার। আপনি যদি আমার মেয়েটার সারা জীবনের দায়িত্বভার গ্রহণ করেন তাহলে বড়ই উপকৃত হব। এ তো আমার কাছে পরম সৌভাগ্যের ব্যাপার। আপনি যা বলবেন তাই হবে মহারাজ, তাই হবে।
মামদো দাদা, তোমার এই উপকার আমি কোনোদিন ভুলবো না গো। তুমি না থাকলে জীবনটা লোকের কাছে মার খেতে খেতেই আমার কেটে যেত। না গো রমেন, তুমি খুব ভালো, আর ভালো মানুষদের সঙ্গে ভূত আর ভগবান দুজনেই থাকেন। এমনিতেই আমার জন্য তোমার অনেক ক্ষতি হয়েছে, তাই এই উপকারটা না করতে পারলে আমি শান্তি পাচ্ছিলাম না। ওপরে গিয়ে অন্তত এই একটা ভালো কাজের কথা বলতে পারবো। আর আর তোমার সেই প্রতিশোধ সেখানে যাবে না? না, অনেক খারাপ কাজ করেছি, আজ একটা ভালো কাজ করে আমার খুব ভালো লাগছে। যদি বেঁচে থাকাকালীন এইরকম ভালো কাজ করতে পারতাম, তাহলে আজ আর আমার ভূত হয়ে ঘুরে বেড়াতে হতো না। তুমি না খুব ভালো মামদো দাদা, তুমি না সত্যি একজন ভালো ভূত। আমি আসি বন্ধু, আশীর্বাদ করি তুমি জীবনে সুখী হও, ভালো থাকো। যাই, বাকি ভূতের জীবনটা ভালো করে কাটাই। যদি কখনো বিপদে পড়ো, এই ভূত দাদাকে মনে করো, আমি ঠিক চলে আসবো। বিদায় বিদায় মামদো দাদা, বিদায়। ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের শোনাবো এক রাজার কাহিনী, রাজা মল্লার কেতু। রাজামশাই যেমন ছিলেন অপরূপ সুন্দর, তেমনি স্বভাবেও ছিলেন ভীষণ উদার এবং দয়ালু। প্রজারা তাকে ভগবান রাজা নামেই ডাকত। তাই এহেন রাজামশাইয়ের হঠাৎ একদিন দেখা দিল এক ভীষণ ব্যামো। প্রতিদিন রাতে ঘুমোতে গেলে তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখতে থাকেন, আর মাঝরাতে ঘুম ভেঙে গেলে সারা রাত আর ঘুমাতে পারেন না। এইভাবে দিনের পর দিন কাটতে থাকে। তাই একদিন তিনি ঠিক করলেন, না, আমি একজন এত বড় রাজা, আমার ধন সম্পত্তি প্রভাব প্রতিপত্তি কোনো কিছুর অভাব নেই। আমার দেশের প্রজারাও খুব খুশি, ধনধান্যে ভরা আমার দেশ, আমার কোনো কিছুর অভাব নেই। তবুও কেন আমি এত কষ্ট পাচ্ছি? প্রতিদিন এই অদ্ভুত স্বপ্ন কেন আমি বারবার দেখছি? নাকি শুধুই আমার মনের ভুল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? দেখি একবার মন্ত্রীর সঙ্গে পরামর্শ করে দেখি সে কি বলে। আচ্ছা মন্ত্রী, তোমার কি মনে হয় আমার প্রতিদিন এই এক স্বপ্ন দেখা কি নিছকে শুধু স্বপ্ন দেখা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে? আমার তো মনে হয় রাজামশাই, আপনি অতিরিক্ত পরিমাণে কাজ করছেন বলে মস্তিষ্কে কোনো রকম সমস্যা দেখা দিয়েছে। আপনার একবার রাজবৈদ্যকে দেখানো উচিত। বেশ, তাহলে ডাকো একবার রাজবৈদ্যকে, দেখি উনি কি উপশম বের করেন। কি বুঝলেন বৈদ্যমশাই? আগে আমার মনে হচ্ছে অতিরিক্ত পরিমাণে রাজকার্যে সময় দেওয়াতে আপনার মস্তিষ্কের উপর অযথা চাপের সৃষ্টি হয়েছে। তাই এই ধরনের উদ্ভট চিন্তা ভাবনা স্বপ্ন হয়ে ঘুরপাক খাচ্ছে। আমি হর্তুকির পাতার এই 4টি বড়ি দিলাম। দিনে 4 প্রহরে 4টি বড়ি খেয়ে নিলেই আর কোনো সমস্যা হবে না। কিন্তু আমার প্রশ্ন হলো, স্বপ্ন তো মানুষের মনে নানা প্রকার আসে,
আমি তাহলে কেন এই একই স্বপ্ন রোজ রোজ দেখছি? এর কি কোনো ব্যাখ্যা আছে আপনার কাছে? আগে স্বপ্ন নিয়ে আজ অব্দি কেউ কি কোনো ব্যাখ্যা দিতে পেরেছেন প্রভু? তবে আশা করি আমার দেওয়া ঔষধি খেলে আর কোনো স্বপ্ন বা দুশ্চিন্তা আপনাকে আর বিরক্ত করবে না। বেশ, আপনি যখন বলছেন তখন খেয়ে দেখি আপনার ঔষধ। তাহলে আজ আমি আসি মহারাজ, প্রণাম। রাতের বেলা রাজা নিজের ঘরে ঘুমোচ্ছেন। রাজার চোখ বন্ধ, চারিদিকে ধোঁয়া। রাজা একলা ঘুরে বেড়াচ্ছে। সামনে যেতে একটা সুন্দর মেয়ের মুখ ভেসে ওঠে। মেয়েটা হাসছে আর রাজাও হাসছে। মুখটা আস্তে আস্তে মিলিয়ে যায়। তারপর একটা কালো গরু এসে দাঁড়ায় আর কাঁদতে থাকে। রাজা তাকে দেখে পিছিয়ে যায়। গরুটা কাঁদতে কাঁদতে পাশ দিয়ে চলে যায়। রাজা আর একটু সামনে যেতেই একটা শেওড়া গাছ দেখতে পায়। সেখানে একটা পেতনি পা ঝুলিয়ে বসে আছে আর খিলখিল করে হাসছে। রাজার ঘুম ভেঙে যায়। রাজা বিছানায় তাড়াতাড়ি উঠে বসে, মুখে চিন্তার ছাপ। না, আর আমি একই স্বপ্ন রোজ রোজ দেখতে পারছি না। রোজ রোজ দেখতে পারছি না। এর একটা বিহিত আমাকে করতেই হবে। না 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 মন্ত্রী, এভাবে চলতে থাকলে আমি অবিলম্বে পাগলে পরিণত হব। এই একই স্বপ্ন রোজ রোজ কেন আসছে আমার স্বপ্নে? এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি আজই রাজ্যে ঘোষণা করে দিচ্ছি মহারাজ, যে আপনার স্বপ্নের সমাধান করতে পারবে তাকে 10 ঘোড়া স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। শোনো শোনো শোনো, আমাদের রাজা মশাইয়ের এক অদ্ভুত ব্যামো দেখা দিয়েছে। তিনি রোজ রাতে একই স্বপ্ন বারবার দেখছেন। তাই তিনি ঘোষণা করেছেন যে তার এই অদ্ভুত স্বপ্ন দেখার কারণ তাকে বুঝিয়ে বলতে পারবেন, তিনি তাকে 10 ঘোড়া স্বর্ণ মুদ্রা উপহার দেবেন। রাজ্যে এই খবর শুনে সবাই নিজেদের মধ্যে গুঞ্জন শুরু করে। এই খবর শুনেছিল এক চাষি। সে তাড়াতাড়ি তার বাড়ি ফিরে যায়। কি হলো গো, হঠাৎ বাড়ি চলে এলে? হ্যাঁ গো, শরীর ঠিক আছে তো? সব বলছি, আগে ঘরের ভেতরে এসো। শুনেছ, সারা রাজ্যে খবর রটেছে রাজার নাকি এক অদ্ভুত স্বপ্ন দেখার ব্যামো দেখা দিয়েছে গো। রাজা মশাইকে এক অদ্ভুত স্বপ্ন দেখার কারণ বলতে হবে, আর যে পারবে রাজা মশাই তাকেই 10 ঘোড়া স্বর্ণ মুদ্রা দেবেন বলেছেন। ও মা, সে কি কথা গো? স্বপ্ন দেখার কারণ কি কেউ বলতে পারে নাকি? এমন কথা তো কোনোদিন শুনিনি বাপু। যে করেই হোক আমাকে এই স্বপ্ন দেখার কারণ খুঁজে বার করতেই হবে, বুঝলে? ওই 10 ঘোড়া স্বর্ণ মুদ্রা আমার চাই। এই দিন আনা দিন খাওয়া জীবন আর কাটাতে পারছি না গো। ছেলে মেয়ে দুটোকে দুবেলা ভালো করে খেতে পর্যন্ত দিতে পারি না। কিন্তু তুমি কি করবে গো? এই কাজ কি সাধারণ মানুষ পারে? এ একমাত্র বাবা ভোলানাথই করতে পারেন।
ঠিক বলেছো গিন্নি, ঠিক বলেছো। বাবা ভোলানাথই আমাদের পথ দেখাবেন, বুঝলে। আমি আজ থেকেই পাশের জঙ্গলে গুহার ভেতরে বাবা ভোলানাথের আরাধনা শুরু করব গো। আর রাজা মশাইয়ের স্বপ্নের কারণ জানতে চাইবো। বাবা ভোলানাথ নিশ্চয়ই আমাকে আশীর্বাদ করবেন। মা, সে কি কথা গো? আমি একা মেয়ে মানুষ, ছেলে পিলে নিয়ে কি করে থাকবো গো? হ্যাঁ, আমার কথা একটু ভাববে না? আরে কিছুদিনের ব্যাপার বউ, একটু কষ্ট করে কাটিয়ে নাও, দেখবে বাবা ভোলানাথের আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে। সাবধানে থেকো, তাড়াতাড়ি ফিরে এসো গো। বাবা ভোলানাথ রক্ষা করো, ঠাকুর রক্ষা করো, রক্ষা করো। বৎস, চোখ খোলো। আমি তোমার এই একনিষ্ঠ আরাধনায় সন্তুষ্ট হয়েছি। বলো, বলো কি তোমার মনস্কামনা? আপনি এসেছেন প্রভু, পেন নাম হয় ঠাকুর। আমার কি সৌভাগ্য, আমার মতো নগণ্য মানুষকে আপনি দেখা দিয়েছেন। আমার কাছে কেউ গণ্য বা নগণ্য নয়, আমার কাছে সবাই আমার সন্তান। বলো, বলো তুমি কি চাও? আগে প্রভু, আমাদের দেশের রাজার এক অদ্ভুত স্বপ্ন দেখার ব্যায়ামও হয়েছে। তাকে বলতে হবে সেই স্বপ্ন দেখার কারণ কি, আর কারণটি আপনি ছাড়া আর কেউ বলতে পারবে না প্রভু। আমাকে আশীর্বাদ করুন যাতে রাজা মশাইকে স্বপ্ন দেখার কারণটা বলতে পারি। এই নাও, এই মালাটা রাজাকে দেবে। ব্যাস, তোমাকে আর কিছুই করতে হবে না। বাকি সব কাজ এই মালাটাই করে দেবে। কল্যাণ হোক। চাষি ভোলানাথের মালা পেয়ে সোজা রাজপ্রাসাদে চলে আসে। এতদিন হয়ে গেল, তবুও এখনো তো কেউ আমার স্বপ্নের কারণ বলতে পারলো না। তবে আমার বাকি জীবনটা কি এইভাবে অনিশ্চিত আর অসহায়তার মধ্যেই কাটাতে হবে? রাজা মশাইয়ের জয় হোক। রাজা মশাই, একজন চাষি আপনার সঙ্গে দেখা করতে এসেছে, বলছে খুব জরুরি প্রয়োজনে এসেছে। চাষি এসেছে আমার সঙ্গে দেখা করতে? দেখি তো, দেখি কি বলতে চাই ও। পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। মহারাজের জয় হোক। পেন নাম হই মহারাজ। শুনলাম তুমি নাকি জরুরি প্রয়োজনে আমার সঙ্গে দেখা করতে এসেছো। তা কি তোমার সে জরুরি প্রয়োজন শুনি? আগে আপনার যে স্বপ্ন, মানে যে স্বপ্ন দেখার জন্য আপনি চিন্তিত। হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভীষণ চিন্তায় আছি আমি। সেই চিন্তা থেকে মুক্ত করতেই আমি এসেছি মহারাজ। মানে কি বলতে চাইছো তুমি? আমি 10 মাস গভীর বনে তপস্যা করে স্বয়ং বাবা ভোলানাথের আশীর্বাদ লাভ করেছি মহারাজ। আর তিনি আপনার জন্য এই মালাটি পাঠিয়েছেন। বলেছেন এই মালাটি পড়লেই আপনি নিজেই আপনার স্বপ্নের কারণ জানতে পারবেন। সাবধান মহারাজ, এসব বুজরুকি দিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। এত সহজে কাউকে বিশ্বাস করবেন না।
আমি নিতান্তই গরিব সাধারণ মানুষ মহারাজ। আপনার মতন এত বড় সৎ রাজাকে ঠকানোর কোনো ক্ষমতা বা ইচ্ছে কোনোটাই আমার নেই মহারাজ। আমি আপনার রাজ্যেই থাকি। যদি আমার কথা মিথ্যে হয় তাহলে আমার গরদান নিয়ে নেবেন, আর যদি সত্যি হয় তাহলে ওই 10 ঘড়া স্বর্ণমুদ্রা আমাকেই দেবেন। ঠিক আছে, ঠিক আছে, ও যখন বলছে মন্ত্রী, একবার শুনেই দেখি ওর কথা। এই বলে রাজা মালাটা গলায় পরে নেন এবং সঙ্গে সঙ্গে রাজার চোখও বন্ধ হয়ে যায়, আর একটা ধোঁয়া সৃষ্টি হয়, আর সামনে দেখতে থাকেন একটা কুঁড়ে ঘর। সেখানে উঠোনে বসে আছে একজন ঋষি, বসে ধ্যান করছেন, আর তার পাশে বসে আছে তার বউ, বসে বসে চাল বাচ্ছে। আর তার পাশে তার ছেলে বসে আছে, সে পয়সা গুনছে। ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো ছেলের বউ। মা, অনেক বেলা হলো, এবার তাহলে ভাতটা বসিয়ে দি। না না, দাঁড়াও, দেখি আরো যদি ভক্ত আসে তাহলে আরো বেশি চাল পাবো, তারপরে না হয় ভাত বসিও। কিন্তু বাবা তো ধ্যান থেকে উঠেই খেতে চাইবেন। চাইবেন তো চাইবেন, চাইলেই কি খেতে দিতে হবে নাকি? ওই দিন রাত ধ্যানের নামে চোখ বন্ধ করে ঘুমোয়, কিছু কি বুঝি না নাকি? আর খিদে কিসে? কাজ নেই, কর্ম নেই, খালি ঘুম আর খাওয়া। যখন রান্না হবে তখন খেতে পাবে। তুমি এখন যাও, হাতের বাকি কাজগুলো সেরে ফেলো। ঠিক আছে মা। মা, দুটি ভিক্ষে দেবে মা? না না, এখানে কিছু হবে না। আমাদের নিজেদেরকে ভিক্ষা দেয় তার ঠিক নেই, আবার আমরা নাকি ভিক্ষে দেবো নাকি? ওই তো তোমার ছেলে অত পয়সা গুনছে, তার থেকে 2 পয়সা আমাকে দাও না মা। ওরে শয়তান, যত বড় মুখ না তত বড় কথা। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। বাবু, যা তো এই বুড়ো শয়তানটাকে ভালো করে উত্তম মধ্যম দিয়ে আয়। ছেলে অমনি উঠে গিয়ে ভিক্ষুককে মারতে থাকে, আর সে পাশে ছিটকে পড়ে। আমায় কিছু দিতে হবে না, আর মেরো না, আর মেরো না। ভিক্ষুকের গলা শুনে ঋষির ধ্যান ভেঙে যায়, আর ঘরের ভেতর থেকে বউ ছুটে আসে। আহ, এ কি করছো তোমরা? থামো, এক্ষুনি থামো। এ ঘোর পাপ, অন্যায়। এইভাবে নিজের পাপের বোঝা বাড়িও না। বেশি বাড়াবাড়ি আমার পছন্দ নয় একদম। গরিবের বাড়িতে এইটুকুই আছে, আপনি গ্রহণ করুন। ভগবান আপনাদের মঙ্গল করুন। আমি দরিদ্র ভিক্ষুক, তা সত্ত্বেও আপনারা আমার যে খাতির করলেন, আমি সত্যি খুব খুশি। তাই আপনাদের মন প্রাণ ভরে আশীর্বাদ করলাম। আপনারা আগামী 7 জন্ম সুখে শান্তিতে দিন কাটাবেন। এসব আমি কি দেখলাম? তার উত্তরও এই মালাই আপনাকে দেবে মহারাজ। মহারাজের জয় হোক, জয় মহারাজ। বলুন রাজগুরু, আজ এখানে হঠাৎ আপনার আগমনের হেতু কি? মহারাজ, আমার কন্যা মালতী গত 1 সপ্তাহ ধরে নাকি এক অদ্ভুত স্বপ্ন দেখছে। কি সব ঋষি ভিক্ষুক এই সব স্বপ্ন দেখছে, আর খালি আপনার নাম করছে, আর বলছে তার নাকি আপনার সঙ্গে বিশেষ দরকার। তাই ছুটে এলাম মহারাজ আপনার কাছে। আপনি এই কথা আমাকে আগে বলেননি কেন? চলুন এক্ষুনি, চলুন আপনার মেয়ের কাছে।
বলো বলো, তুমি কি জানো আমাকে বলো। আমি স্বপ্নে দেখলাম আপনি গত জন্মে একজন নিষ্ঠাবান ঋষি ছিলেন। আপনার বাড়িতে যে কোনো ব্যক্তি এলে খালি হাতে ফিরে যেত না, কিন্তু আপনার বউ আর ছেলে আপনার এই কাজ মোটে পছন্দ করত না। মা, অনেক বেলা হলো, এবার তাহলে ভাতটা বসিয়ে দিই। না না, দাঁড়াও, দেখি আরো যদি ভক্ত আসে তাহলে আরো বেশি চাল পাবো, তারপরে না হয় ভাত বসিও। কিন্তু বাবা তো ধ্যান থেকে উঠেই খেতে চাইবেন। চাইবেন তো চাইবেন, চাইলেই কি খেতে দিতে হবে নাকি? ওই দিন রাত ধ্যানের নামে চোখ বন্ধ করে ঘুমোয়, কিছু কি বুঝি না নাকি? আর খিদে কিসে? কাজ নেই, কর্ম নেই, খালি ঘুম আর খাওয়া। তারপর তারপর একদিন এক ভিক্ষুককে তারা খুব মারে, আর আপনার ছেলের বউ তাকে বাঁচায়। তাই তিনি মন ভরে আপনাদের দুজনকে আশীর্বাদ করেন। মা, দুটি ভিক্ষে দেবে মা? না না, এখানে কিছু হবে না। আমাদের নিজেদেরকে ভিক্ষা দেয় তার ঠিক নেই, আবার আমরা নাকি ভিক্ষে দেবো নাকি? ওই তো তোমার ছেলে অত পয়সা গুনছে, তার থেকে 2 পয়সা আমাকে দাও না মা। ওরে শয়তান, যত বড় মুখ না তত বড় কথা। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। বাবু, যা তো এই বুড়ো শয়তানটাকে ভালো করে উত্তম মধ্যম দিয়ে আয়। এ কি করছো তোমরা? থামো, এক্ষুনি থামো। গরিবের বাড়িতে এইটুকুই আছে, আপনি গ্রহণ করুন। আমি দরিদ্র ভিক্ষুক, তা সত্ত্বেও আপনারা আমার যে খাতির করলেন, আমি সত্যি খুব খুশি। তাই আপনাদের মন প্রাণ ভরে আশীর্বাদ করলাম, আপনারা আগামী 7 জন্ম সুখে শান্তিতে দিন কাটাবেন। আর সেই আশীর্বাদের ফলে আজ আপনি এত বড় রাজা হয়েছেন, আর আপনার বউ তার পাপের ফলে শেওড়া গাছে পেতনি হয়েছে। আর তাহলে কি ওই কালো গরুটা আমার গত জন্মের ছেলে? হ্যাঁ রাজা মশাই, সেও তার পাপের ফল ভোগ করছে। আর তুমি বোধহয় আমার ছেলের বউ, যে সব সময় আমার ভালো কাজে আমার সঙ্গে থাকতো। তাই তো প্রথমেই তোমার সুন্দর মুখটা আমার স্বপ্নে ভাসতো। রাজগুরু, আপনি অবিলম্বে বিবাহের ব্যবস্থা করুন। আমি আপনার মেয়েকে আমার পুত্রবধূ করব। মহারাজের জয় হোক, জয় হোক মহারাজ। ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? চলো, আজ তোমাদের নিয়ে যাব এক অদ্ভুত রাজা আর তার রাজত্বে। চলো দেখি রাজা এখন কি করছে। সামনে দেখতে পাচ্ছ ঘন সবুজ জঙ্গল, জঙ্গলের মাঝ বরাবর নদী, আর নদীর পাশ দিয়ে দুদিকে 2টো রাস্তা বেঁকে গেছে। একদিকের রাস্তায় জঙ্গলটা বেশ ঘন, সেখানে থাকে বন্য জীবজন্তু, আর অন্যদিকের রাস্তায় দেখতে পাচ্ছ সাদা রাজপ্রাসাদ। বড় সিংহ দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলে দেখা যাচ্ছে সিংহ রাজা সিংহাসনে বসে ঘুমোচ্ছে। আর পাশে দাঁড়িয়ে অশ্ব সেনাপতি, সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমোচ্ছে। তার পাশে বসে আছে বেশ ভালো চেহারা, নাকে চশমা পরে শিয়াল মন্ত্রী। রাজসভা শুরু হলো, সিংহে বেজে উঠল
রাজাও থতমত খেয়ে চোখ খুলে বসলেন। আমার দেশের প্রজারা সবাই কেমন আছে? সেনাপতি, সব খবরাখবর বলো। আগে রাজা মশাই এত দয়ালু, তার রাজ্যে কোনো অসুবিধেই নেই। মানে কিন্তু আবার কিন্তু কিসের হে? না মানে আরে বাবা, হে হে থামিয়ে খোলসা করে বলো দেখি কি ব্যাপার। না মানে বলছিলাম যে তুমি থামো। মন্ত্রী, তুমি বলো কি হয়েছে। আগে রাজা মশাই, আমাদের গুপ্তচর বাজ পাখি পাশের জঙ্গলে গিয়েছিল। সেখানে শুনে আসে যে সেই বনের বাঘেরা যে কোনো মুহূর্তে রাজপ্রাসাদ আক্রমণ করতে পারে। বলো কি হে মন্ত্রী? বেশ তো নির্ঝঞ্ঝাট ছিলাম, আবার যুদ্ধ করতে হবে এই বুড়ো বয়সে? আমার তো নখের ধারও নষ্ট হয়ে গেছে, কি হবে এখন? আগে আমারও তো দীর্ঘদিন না ছুটে পায়ের জোর একদম কমে গেছে। আমারও সেই একই অবস্থা মহারাজ। আচ্ছা, কি হবে তাহলে? এই বুড়ো বয়সে যুদ্ধ আর পোষায় না, বুঝেছ? মহারাজ, আমার না মাথায় একটা বুদ্ধি এসেছে। কি শুনে? আমরা যদি ওই জঙ্গলে রটিয়ে দিই যে জঙ্গলে একটা দুষ্টু বাঘ এসেছে, আর যে তাকে ধরতে পারবে রাজামশাই তাকেই পুরস্কার দেবেন, তাহলে কেমন হয় রাজামশাই? এটা তুমি মন্দ বলনি সেনাপতি, তবে যা করবার তা তাড়াতাড়ি করো। নদীর কাছে বুনো মোষ আর কয়েকটা হরিণ জল খাচ্ছিল। হঠাৎ শুনতে পায় দুজন হনুমান ঢোল পিটিয়ে বলছে, শোনো শোনো শোনো, আমাদের রাজামশাই পুরস্কার ঘোষণা করেছেন। পাশের জঙ্গলে একটা দুষ্টু বাঘ এসেছে, যে তাকে ধরে দিতে পারবে রাজামশাই তাকে পুরস্কৃত করবে। হরিণগুলো তখন একে অপরের দিকে মুখ চাওয়াচাই করছে। একটা বুনো মোষ বলে, শুনলি? হ্যাঁ শুনলাম, কিন্তু প্রাণ থাকলে তবে তো পুরস্কার নেব, যদি প্রাণটাই বেঘরে হারাই। আমার মনে হচ্ছে এই পুরস্কারটা আমি পাবো। পুরস্কারের লোভে নিজের প্রাণটা হারাস না বন্ধু। এখন চল, কোনো নিরাপদ আশ্রয়ে চলে যাই। ওরা দুজনে সেখান থেকে চলে যায়। বনের যেখানে যত পশু পাখি আছে সবাই ভয়ে নিজের বাসা ছেড়ে দৌড়ে অন্য স্থানে চলে যেতে থাকে। শুধু একটা ছোট্ট হরিণ ছানা স্থির হয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকে। অন্য হরিণ এসে তাকে বলে, কিরে, তোর কি প্রাণের ভয় নেই? না, আমি এখানেই থাকবো, তোমরা সবাই চলে যাও, আমি এখানেই বাঘের অপেক্ষা করছি। তোর দেখছি বড্ড সাহস। ঠিক আছে, তোর যা ইচ্ছে তুই কর, আমরা চলে গেলাম। সব হরিণ সেখান থেকে পালিয়ে যায়, শুধু ছোট্ট হরিণটা সেখানে একলা দাঁড়িয়ে থাকে। রাত হয়ে গেল, হরিণটা জঙ্গলে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এত রাত হয়ে গেল, কিন্তু কোথাও কোনো বাঘ তো এখনো এলো
লাগছে, একটু ঘাস খাই। বলে হরিণ ঘাস খেতে শুরু করলো। খেতে খেতে একটা আপেলের কাছে এলো। যেই তার কাছে গেছে অমনি বাঘের ডাক শুনতে পেল। হ্যালো হ্যালো, বাঘ মশাই, আপনি আসুন আসুন। তুই যে বড় আদর করে আমায় ডাকলি, আমাকে ভয় পাস না? আপনাকে কে না ভয় পায় বাঘ মশাই? তবে এখানে এত রাতে কি করছিস? একটু ঘাস আর ফল খাচ্ছিলাম। আমাদের বনের ফল এত ভালো আর সুস্বাদু যে মাংসকেও হার মানায়। আমাদের রাজার প্রিয় খাবার এই ফল, তাই খেতে এসেছিলাম। এখানকার রাজা এই ফল খায়? এই খবরটা গিয়ে দিতে হবে দলের রাজাকে। যাক বাবা, মনে হচ্ছে বাঘকে এবার বাঘে পেয়েছি। এই, এই, যা যা এখন এখান থেকে। আমি আগে এই ফল খেয়ে দেখি, তারপর তুই খাবি। খাচ্ছেন খান, তবে আমাদের রাজা মশাই জানতে পারলে কিন্তু খুব রাগ করবেন। তোদের রাজা? ঠিক আছে, দেখা যাবে দেখা যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে খান, আমি বরং দেখি রাজা মশাই এই দিকে আসছেন কিনা। হ্যাঁ হ্যাঁ, যা যা যা, তুই যা। কি ছিড়ি, কি ছিড়ি খেতে, ওইটুকু পুচকে হরিণ সে কিনা আমাকে এইভাবে ঠকালো। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। এই বলে বাঘও দৌড়ে বনের ভেতর ঢুকে গেল। আর এদিকে হরিণ লাফিয়ে লাফিয়ে একটা বড় গাছের পেছনে এসে দাঁড়ায়। সেখানে উঁচু ঢিবির পাশে একটা কালো সাপ শুয়ে আছে। হরিণকে দেখে বলে ওঠে, তুই কোথা থেকে এলি? অনেকক্ষণ কিছু না খেয়ে আছি। আয় আয়, তোকে খেয়ে পেট ভরাই। বেশ কচি কচি মাংস। আহা, সে না হয় খেও, কিন্তু তার আগে আমার কথাটা একবার শোনো। এই জঙ্গলের সবার খুব বিপদ। হ্যাঁ, সে তো শুনেছি, কিন্তু তাতে আমার কি? আমি তো মাটির তলায় লুকিয়ে পড়ব। সবাই যদি এইভাবে নিজের কথা ভাবে, তাহলে জঙ্গল কে বাঁচাবে? সেসব আমি জানি না। আমার কাছে একটা বুদ্ধি আছে। যদি তুমি আমার কথা শোনো, তাহলে যা পুরস্কার পাবো তা দুজনে মিলে ভাগ করে নেব। কি পুরস্কার? তাহলে না হয় তাই হোক। বল বল, কি করতে হবে বলতো? বাঘটা এই পথ ধরেই আসছে, খুব বেশি দূরে নেই। তুমি শুধু ওর আসার পথে লম্বা ভাবে শুয়ে থাকো। বেশ, তুই যা বলবি আমি তাই করব, কিন্তু মনে থাকে যেন
পুরস্কারের কথাটা ভুলিস না। হ্যাঁ, মনে থাকবে, মনে থাকবে। পালিয়ে যাবি কোথায়? আজ তো লক্ষ্যে নেই। চারিদিকে একটা গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। হরিণ কিছু দূরেই বসেছিল, আর সাপটা ওর আগে লম্বা হয়ে শুয়ে আছে। বাঘটা তখন হরিণটাকে দেখতে পায়। হয়তো খুদে শয়তান, পালিয়ে যাবি কোথায়? হ্যালো, এবারে বোধহয় আর শেষ রক্ষা হলো না। বাঘ যেই পা বাড়িয়েছে অমনি হরিণ হাত জোর করে বসে বলে, রক্ষা করুন, রক্ষা করুন, আমাকে মারবেন না। আর তোর কথায় আমি ভুলছি না। তুই আমায় মিথ্যে কথা বলে একটা বিচ্ছিরি জিনিস খাওয়ালি, এবার আমি তোকেই খাবো। হ্যালো, না না না, আমাকে মারার আগে আমার কথাটা একবার শুনুন, তারপরে আপনার যা ইচ্ছে আপনি তাই করবেন। হ্যাঁ, বল বল, তুই কি বলবি বল। এই যে সামনে আমার দড়ি রাখা আছে, এটা হলো আমাদের রাজার জাদু দড়ি। শত্রুকে এই দড়ি দিয়ে বেঁধে রাখা হয়, আর শত্রু রাজার বশে চলে আসে। রাজামশাই আমাকে পাহারা দিতে বলেছেন, তাই তো এখানে আমি বসে আছি। আপনি এখানে আসবেন না বাঘমশাই, আপনার তাহলে বিপদ হয়ে যাবে। জাদু দড়ি? সে আবার কি রকম রে? দেখি দেখি। অপেক্ষা করছি তো, তোর মরণ ঘনিয়ে এসেছে। একবার যদি ওই জাদু দড়িটা নিয়ে নিতে পারি, তাহলে জঙ্গলের সব কটাকে আমার বশে করে নেব। আস্তে আস্তে আসুন, যে কোনো মুহূর্তে আমাদের রাজা এখানে চলে আসবেন। মানে তুই একটু আশপাশটা দেখ, তোদের রাজা আসছে কিনা। একবার দড়িটা পেলেই আগে ওই হরিণটাকে বেঁধে নিয়ে যাব, তারপর আমার দলের বাকিদের নিয়ে এসে এই জঙ্গলের সব কটাকে বশে করে নেব। এবারে বাঘমশাই আপনি সাবধানে আসুন, আমি গিয়ে দেখি রাজামশাই কোথায় আছেন। এবার তোমাকে দেখাচ্ছি মজা। বাঘ যেই দড়িটার কাছে গেছে অমনি সাপ উঠে এসে বাঘের ঘাড়ে এক ছোবল মারে, আর বাঘকে পেঁচিয়ে ধরে। বাঘ উল্টে মাটিতে পড়ে যায়। হরিণ প্রাসাদে এসে সেনাপতিকে বলে, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন সেনাপতি মশাই, ওই বাঘ গাছের তলায় ঢিবির কাছে পড়ে আছে। আপনি সব সেনাদের নিয়ে তাড়াতাড়ি চলে আসুন। কি বলছিস রে? বাঘ ঢিবির কাছে পড়ে আছে? হ্যাঁ, তাড়াতাড়ি আসুন। সেনাপতি আর হরিণ বাঘের কাছে এসে দেখে যে বাঘটা ছটফট করতে করতে মারা গেল। তুই তো তাহলে ঠিকই বলেছিস হরিণ। যাই রাজা মশাইকে গিয়ে খবরটা দিই। রাজা মশাই, রাজা মশাই! কি হলো?
বাঘের দল আক্রমণ করেছে নাকি? না 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 রাজামশাই, সেই চিন্তা আর নেই। এই ছোট্ট হরিণ আমাদের সব চিন্তার হাত থেকে মুক্তি দিয়েছে। বাঘ মারা গেছে। হ্যাঁ, কি বাঘ মারা গেছে? কিরে, তোর কি প্রাণের ভয় নেই? না, আমি এখানেই থাকবো, তোমরা সবাই চলে যাও। আমি এখানেই বাঘের অপেক্ষা করছি। তোর দেখছি বড্ড সাহস। ঠিক আছে, তোর যা ইচ্ছে তুই কর, আমরা চলে গেলাম। হ্যালো হ্যালো, বাঘ মশাই, আপনি আসুন আসুন। তুই যে বড় আদর করে আমায় ডাকলি, আমাকে ভয় পাস না? আপনাকে কে না ভয় পায় বাঘ মশাই? তবে এখানে এত রাতে কি করছিস? একটু ঘাস আর ফল খাচ্ছিলাম। আমাদের বনের ফল এত ভালো আর সুস্বাদু যে মাংসকেও হার মানায়। আমাদের রাজার প্রিয় খাবার এই ফল, তাই খেতে এসেছিলাম। এখানকার রাজা এই ফল খায়? এই খবরটা গিয়ে দিতে হবে দলের রাজাকে। যাক বাবা, মনে হচ্ছে বাঘকে এবার বাঘই পেয়েছি। আমার কাছে একটা বুদ্ধি আছে, যদি তুমি আমার কথা শোনো তাহলে যা পুরস্কার পাবো তা দুজনে মিলে ভাগ করে নেব। কি পুরস্কার? তাহলে না হয় তাই হোক। বল বল, কি করতে হবে বলতো? ওই তো খুদে শয়তান, পালিয়ে যাবি কোথায়? হ্যালো, এবারে বোধহয় আর শেষ রক্ষা হলো না। তুই আমায় মিথ্যে কথা বলে একটা বিচ্ছিরি জিনিস খাওয়ালি, এবার আমি তোকেই খাবো। হ্যালো, না না না, আমাকে মারার আগে আমার কথাটা একবার শুনুন। এটা হলো আমাদের রাজার জাদু দড়ি। শত্রুকে এই দড়ি দিয়ে বেঁধে রাখা হয়, আর শত্রু রাজার বশে চলে আসে। জাদু দড়ি? সে আবার কি রকম রে? দেখি দেখি। আয়, অপেক্ষা করছি তো, তোর মরণ ঘনিয়ে এসেছে। একবার যদি ওই জাদু দড়িটা নিয়ে নিতে পারি, তাহলে জঙ্গলের সব কটাকে আমার বশে করে নেব। একবার দড়িটা পেলেই আগে ওই হরিণটাকে বেঁধে নিয়ে যাব। হ্যাঁ রাজামশাই, তবে এ কাজে আমাকে আরো একজন সাহায্য করেছে, যার সাহায্য ছাড়া আমি একা এই কাজ করতেই পারতাম না। আমার সাপ বন্ধু, ওর সাহায্য ছাড়া আমি এই কাজ কিছুতেই করতে পারতাম না। বাহ বাহ, তোমাদের দুজনকেই উপযুক্ত পুরস্কারে ভূষিত করা হবে। আর তার সঙ্গে জঙ্গলে ঘোষণা করে দাও, আজ থেকে
হরিণ হলো আমার প্রধান পরামর্শদাতা, আর সাপ হলো আমার অঙ্গরক্ষক। তাহলে ছোট্ট বন্ধুরা, দেখলে তো, বিপদ দেখে কখনো ভয়ে পিছিয়ে যেতে নেই, সব সময় সাহসের সঙ্গে তার মোকাবিলা করতে হয়।